দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দা ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি কমিউনিটির বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে, সেই সঙ্গে সেই সমস্যাগুলো সমাধান খোঁজার চেষ্টা করে থাকি। আর এর পাশাপাশি আপনাদের চাকরির ক্ষেত্রে থেকে শুরু করে অর্থনৈতিক বিভিন্ন বিষয়, এমনকি আপনাদের বাড়িঘর কেনাবেচা, সব বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে নতুন নতুন তথ্য উপস্থাপন করতে। আপনারা আশা করি সেটি উপভোগ করেন। আজ সে লক্ষ্যে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি দুটো ভাগে। আমরা প্রথমে আলোচনা করব নিউ ইয়র্ক সিটির অন্যতম জনপ্রিয় জব কারেকশন অফিসার, কিভাবে আপনি সেই কারেকশন অফিসার পদে যোগ দিতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে আমরা বলে আসছিলাম বিভিন্ন স্টেটের প্রপার্টি বিনিয়োগে আপনি কিভাবে বিনিয়োগ করবেন, বাড়িঘর কেনাবেচা করবেন, সেগুলো নিয়ে আমরা কথা বলে থাকি। সেই লক্ষ্যে আজ আমরা কথা বলবো ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডে আপনি বাড়ি ঘর কিভাবে কিনতে পারবেন, কিনে কিভাবে আপনি বেনিফিটেড হতে পারবেন সেসব বিষয় নিয়ে। শুরুতেই আমরা আলোচনা করব কারেকশন অফিসার্স পদে কিভাবে আপনি জয়েন করতে পারেন, কিভাবে এখানে বেনিফিট হতে পারেন, সেই ব্যাপারে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কাজী হাসান। উনি প্রেসিডেন্ট বাংলাদেশি কারেকশন সোসাইটি। হাসান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ বিশ্বাস ভাই, এবং ধন্যবাদ টিবিএন পরিবারকে আমাকে সাথে রাখার জন্য, এবং ধন্যবাদ দর্শকদের সময় করে অনুষ্ঠানটি দেখার জন্য। আমি আশা করি আমার ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। আপনাকে পাওয়ার পরে যেটা হলো যে মানে একদম কারেকশন অফিসার, মানে আপনি শুধুমাত্র যে মানে নিউ ইয়র্কের অবদান রাখছেন তার না, পাশাপাশি আপনি যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত, আমাদের বাংলাদেশিদের জন্য গর্ব। কারণ আপনাদের মতো যারা এখানে এসেছেন অনেক আগে এসে এখানকার সিটি জবগুলোতে, এখানকার আইন শৃঙ্খলার জবগুলোতে জয়েন করেছেন এবং পথ দেখিয়েছেন, সেটা আসলেই আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক বেশি গর্বের বিষয়। এবং সেই সঙ্গে আপনি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত। তো আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আসলে আপনি কিভাবে জয়েন করলেন, কেন আপনি উৎসাহী হলেন এই কারেকশন অফিসারে, এবং কি কি অবদান এখন পর্যন্ত রেখে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ আপনাকে আবারও। আমি বেশি দিন সিটি জবে আসি না, মেবি 10 বছর। তো আমি যখন শুরু করছি তখন আমাকে কেউ কখনো বলে নাই যে ভাইয়া এইভাবে আপনি জবের ইনফরমেশনটা পাইতে পারেন বা এইভাবে শুরু করেন। আমি গুগলে সার্চ করছি যে হাউ টু গেট এ সিটি জব, সো যার মাধ্যমে আমি এবং আমার ওয়াইফ দুজনেই অ্যাপ্লিকেশন করছি। এরপর থেকে আমরা যখন জবে এনরোলড হয়েছি, পর থেকেই আমরা কমিউনিটির লোকজনদের হেল্প করার সহযোগিতা করতেছি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মনে করেন সোসাইটি, যেমন বাংলাদেশি কারেকশন সোসাইটির কথা বলবেন। বাংলাদেশি কারেকশন সোসাইটির যে আমাদের এক্সিকিউটিভ বোর্ড মেম্বাররা আছে বা মেম্বাররা আছে, তারা বিভিন্ন সময় আমরা জব ফেয়ার করে থাকি কমিউনিটিতে, বিভিন্ন ইভেন্ট হয় এবং কমিউনিটির লোকজনের সঙ্গে আপনারা কমিউনিকেশন রক্ষা করে চলেন যাতে নতুনরা উৎসাহী হয়। আচ্ছা, আমি যে জিনিসটা আপনার থেকে জানতে চাইবো, আপনি তো বললেন যে আপনি গুগলে সার্চ করে, বা আপনাদের সময় একরকম ছিল, বাট এখনকার প্রজন্ম অনেক বেশি ফাস্ট, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগের মানুষ। মানে এনওয়াইপিডিতে তো বিভিন্ন সেক্টর রয়েছে। এনওয়াইপিডির আন্ডারে যেমন আমরা ট্রাফিক দেখি, বা রেগুলার এনওয়াইপিডি বা কারেকশন অফিসার। একজন নতুন প্রজন্মের ছেলে বা মেয়ে যেই হোক না কেন, উনি কেন অন্যান্য জব বাদ দিয়ে কারেকশন অফিসারকে বেছে নেবে? কারেকশন অফিসার জবের মেইন যে আকর্ষণীয় দিকটা, সেটা হলো জবের স্যালারিটা। আচ্ছা, আমি যতটুকু জানি আমেরিকায় না, সারা ওয়ার্ল্ডে ল এনফোর্সমেন্টের সবচাইতে বেশি স্যালারি দেওয়া হয় নিউ ইয়র্ক সিটি কারেকশন অফিসারদের। আচ্ছা। এবং শুধু স্যালারি না, যত ওভারটাইম করা হয় আপনার, সবচাইতে বেশি টাকা ল এনফোর্সমেন্ট অফিসারদের মধ্যে সবচাইতে বেশি টাকা মেক করে একজন কারেকশন অফিসার। মানে শুধু কি টাকা, এর বাইরে আর কি কি সুবিধা রয়েছে? এটাই মেইন ফোকাস। আর এর বাইরে আপনি একজন সিটি এমপ্লয়ি হিসেবে যে সুবিধাটা আপনার আছে, যেমন হেলথ বেনিফিট আছে, রিটায়ারমেন্ট সুবিধা আছে, তারপর 401k 457 এই সুবিধাগুলো আছে, ইউনিয়ন থেকে আপনার সুবিধাগুলো আছে, এবং নিয়মিত প্রমোশনেরও সুযোগ রয়েছে প্রমোশনাল টেস্ট আসে, প্রমোশনাল টেস্ট দিয়ে আপনি উচ্চ পদে যেতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অনেকেই বলেন যে কারেকশন অফিসার মানে এটা খুবই একটা মানে চ্যালেঞ্জিং একটা জব, কারণ আপনারা কাজ করেন হচ্ছে সমাজের সেই সব মানুষদেরকে নিয়ে যারা একটু সমাজে মূল ট্র্যাক থেকে বের হয়ে গেছে, এরকম মানুষ। আমরা অপরাধী বলছি না, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত, বাট তারা একটু চ্যালেঞ্জিং মানুষজন, ওদের সঙ্গে আপনাদের কাজ করতে হয়, খুবই সাহসী প্রয়োজন হয়। তো এটা আসলে কতটা চ্যালেঞ্জের, মানে একজন বাংলাদেশি বা অন্যান্য কমিউনিটি যারা আসলে এই ধরনের মানুষের সঙ্গে তেমনটা মিশে নেয়, তো কারেকশন অফিসার পদে জব করতে গিয়ে কি কি চ্যালেঞ্জগুলো আপনাদেরকে মোকাবেলা করতে হয়? আমি মনে করি
একজন মানুষ যখন যে কোনো জব শুরু করে তার জন্য সেটা চ্যালেঞ্জ হিসেবেই সে জবটা নেয়। তো কারেকশন অফিসার জব ডেফিনেটলি চ্যালেঞ্জিং জব, যেহেতু এটা ল এনফোর্সমেন্ট জব একটা। তো কমিউনিটির মানুষজন যেভাবে মনে করে যে এটা খুব ভয়ঙ্কর বা মানে আপনি খুবই যেটা বলতে সাহসের চাচ্ছেন, প্রয়োজন হয়। জি, তো এরকম কোনো কিছুই না। আচ্ছা আপনি জবে ঢোকার পরে সবকিছু ইজি হয়ে যায়। আচ্ছা, তো আপনারা কিভাবে কাজ করেন? মানে যে এই যেমন আপনাদের মূল মানে যখন একজন রেগুলার এনওয়াইপিডি বা অন্য ল এনফোর্সমেন্ট যখন একজন কাউকে গ্রেপ্তার করে নিয়ে আসে বা পরবর্তীতে আপনাদেরকে হ্যান্ড ওভার করে, এরপরে আপনারা ওই অপরাধী বা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে আপনারা ঠিক করেন বা কিভাবে ওদের সঙ্গে কাজ করেন? আচ্ছা, সেটা হলো একজন এনওয়াইপিডি থেকে যখন অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পরে কোর্টে দেওয়া হয়, কোর্টের সেন্ট্রাল বুকিং হয়ে যখন কোর্টে ডিসিশন দেয় যে না এরা জেলে যাবে, তো তখন এদেরকে পাঠানো হয় আমাদের নিউ ইয়র্ক সিটি জেলে। এরা তখনও সেন্টেন্স হয় না, এরা কোনো দোষী সাব্যস্ত হয় না, এদের আমরা দোষী হিসেবে ট্রিট করতে পারবো না, কারণ ওদের বিচার চলতে থাকে। যতদিন পর্যন্ত ওদের বিচার চলে ততদিন পর্যন্ত ওরা আমাদের কাস্টডিতে থাকে। বিচার যখন ফাইনাল হয়ে যায় তখন তারা চলে যায় স্টেট বা ফেডারেল জেলে চলে যায়। আচ্ছা, এরপরে আপনারা যখন আপনাদের কাছে আসে ফেডারেল জেলে চলে যায় আপনি বললেন, এই মাঝামাঝি সময়টাতে আপনারা কিভাবে, মানে আমি বলছি ওইরকম যেমন আমাদের দেশে সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা অন্যান্য দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে অপরাধীর সঙ্গে অনেক মানে এমন আচরণ হয় বা অনেক অভিযোগ থাকে গণমাধ্যমে, কিন্তু আমি এর আগে আপনাদের অনেকজনের সঙ্গে কথা বলেছেন যে আপনারা কাউন্সিল করেন একজন অপরাধীকে কিভাবে সমাজের মূল স্রোতের সঙ্গে নিয়ে আসা যায়, এগুলো নিয়ে কাজ করেন। তো যদি সেইগুলো একটু বলতেন, ভিতরের ব্যাপারগুলো, যদিও বা আপনাদের অনেকগুলো বাইন্ডিংস থাকে, রেস্ট্রিকশন থাকে, তারপরও যদি আমাদের দর্শকদের জন্য বলতেন যে কিভাবে আপনারা ডিলিংস করেন। অনেক বড় বড় অপরাধী থাকে, বিশেষ করে দেখা যায় মার্ডার কেসের আসামি, এরকম ভয়ঙ্কর অপরাধীও থেকে থাকে, তো উনাদের সঙ্গে সেটা কিভাবে ডিলস করেন আপনারা? অবশ্যই, সেটা হলো যে আমাদের মেইন জব হলো কেয়ার, কাস্টাডি অ্যান্ড কন্ট্রোল। ওকে। এক একজন ইনমেটের, তো আসামিদের ইনমেট বলা হয়। বাংলাদেশের আসলে ইনমেটের সাথে ইনমেট ওয়ার্ডের সাথে না সম্পৃক্ত না, মানে পরিচিত না। তো কেয়ার, কাস্টাডি অ্যান্ড কন্ট্রোল, যখন একজন ইন্ডিভিজুয়াল কোর্ট থেকে আনা হয় তাকে কেয়ার করা হয়, কেয়ারের মাধ্যমে রাখা হয়, তাদের কাস্টডিতে রাখা হয় এবং কন্ট্রোল। আর আপনি যেটা বললেন যে সার্ভিসগুলা বা যে কিভাবে টেক কেয়ার করা হয়, এখানে আপনার প্রত্যেকটা ইনমেটের জন্য আলাদা আলাদা আছে, তার অপরাধের উপরে ভিত্তি করে ওদের সেপারেট করা হয় এবং তাদের জন্য আলাদা আলাদা একটা ইউনিট আছে। ওকে। প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা ভাবে তাদের সাথে কাজ করে, যেমন মেন্টাল হেলথ ইউনিট আছে, তারপর বিভিন্ন ভাবে মানে অপরাধের মাত্রা অনুযায়ী আপনার এই যে জেলের যে কোড অফ কন্ডাক্ট সেগুলোকে নির্ধারণ করা হয়। আচ্ছা, এটা গেল তো আপনার আপনারা যেভাবে কাজ করছেন, কিন্তু বছরে আপনাদের মানে যে হায়ারিং যে রিক্রুটমেন্ট ব্যাপারগুলো সেটা কি পুরো বছর ধরে চলতে থাকে নাকি নির্দিষ্ট কোনো সময়ে? না, মাঝে মাঝে এটা বন্ধ হয়, হায়ারিং প্রসেসটা বন্ধ হয়। এখন চলতেছে আপনার জুন জুলাই পুরো টাইমটাই আপনার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন চলতেছে। আবার হয়তো বা বন্ধ হবে 2-3-5 মাসের জন্য, মাঝে মাঝে ইয়ার্স এর জন্য বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এই যে আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন হয়, কি ধরনের যোগ্যতাগুলো দেখা হয় যে একজন আবেদনকারীকে আপনার মানে এটা যদি এলিজিবল হওয়ার জন্য? আবেদন করার জন্য বেসিক্যালি আপনার হাই স্কুল ডিপ্লোমা, পরে 39 কলেজ ক্রেডিট, এরপরেও 39 কলেজ ক্রেডিট ওয়েব করা হয় যদি আপনার বিভিন্ন ল এনফোর্সমেন্ট জব বা বিভিন্ন জবের লাস্ট 1 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, কন্টিনিউয়াস জবে থাকেন, তাহলে আপনার ওই 39 কলেজ ক্রেডিটটা আপনাকে ওয়েব করা হয়। আর হলো সিটিজেন থাকতে হবে মাস্ট, সিটিজেনশিপ। আপনি গ্রিন কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যায়, পরীক্ষা দেওয়া যায়, বাট যখন জব শুরু হবে তখন আপনাকে অবশ্যই সিটিজেন হতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে পরীক্ষা যে হয়, যে পদ্ধতিগুলোতে আপনি বললেন এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া জবের জন্য, পরীক্ষাটা কেমন হয়? পরীক্ষাটা কি ধরনের কোশ্চেন গুলো আসে, কি মানে সেগুলো কি অনেক বেশি হার্ড বা অনেক বেশি কঠিন হয় কিনা? পরীক্ষাটা আসলে বেসিক্যালি এটা বেসিক ধারণার উপরে। একজন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে জব করার জন্য যে আপনার কতটুকু ধারণা আছে, একটা বেসিক ধারণা থাকতে হবে। আচ্ছা, সেখানে কি ফিটনেসের কোনো ব্যাপার থাকে? ফিটনেস, অবশ্যই ফিটনেসের ব্যাপার আছে, কারণ ফিটনেসটা হলো আপনার পরীক্ষার কয়েকটা পার্ট আছে, পার্টের মধ্যে ফিটনেসটা একটা পার্ট। আচ্ছা, আর ট্রেনিংটা কেমন হয়? যেমন আপনাদের মানে বাজারে প্রচলিত যে আপনাদের ট্রেনিং অনেক হার্ড ট্রেনিং হয়, সেটা কি সত্য কিনা বা কেমন ট্রেনিং? অবশ্যই আপনার ট্রেনিং 6 মাসের ট্রেনিং করানো হয় একাডেমিতে। তো সব দিক দিয়ে আপনার শারীরিক ট্রেনিং করা হয়, ফিজিক্যাল ট্রেনিং,
দেন আপনার একাডেমিক সব মিলেই ট্রেনিংটা মানে খুব একটা কঠিন না। খুব একটা কঠিন মানে কয়েকটা ভাগে ট্রেনিংটা করানো কয়েকটা হয়। ভাগ করা। আচ্ছা, যখনই একজন নতুন এই সবকিছু মানে পার করে ফেললো, মানে সাকসেসফুলি সে ডান করলো, দেন এরপরে আপনি বলছেন উনি জয়েন করতে পারে। তো এই যে জয়েন করার পরে কতদিনের মধ্যে ওনাদেরকে পোস্টিং দেওয়া হয়, নাকি নির্দিষ্ট কিছু সময় তাদেরকে একটা একাডেমিতে বা কোথাও রাখা হয়, দেন তারপরে পোস্টিং দেওয়া হয়? 6 মাস ট্রেনিং একাডেমিতে, 6 মাস পরে ওরা যখন গ্রাজুয়েশন করবে, গ্রাজুয়েশন করার 2-3 দিন আগেই ওদের পোস্টিং দেওয়া হয় কে কোন জেলে বা কোন ইউনিটে যাবে। ও আচ্ছা আচ্ছা, এবার আসা যাক, আপনি যেহেতু বাংলাদেশি, তা আমরা তো জানলাম যে কিভাবে জয়েন করা যায় বা অপরচুনিটি গুলো আপনি বললেন যে লটস অফ অপরচুনিটি রয়েছে এই পদে, এবং এটা যেহেতু অনেক বেশি পরিমাণে মানুষ জানে না বা অনেকে কিছুটা এক ধরনের একটা মানুষের মধ্যে ভয় বা অন্য রকমের একটা সংশয় কাজ করে, তাই এখানে কম্পিটিশনটা একটু কম হওয়ারই কথা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে। সেটা আমি জানি না, হয়তো আপনি আমার চেয়ে ভালো জানবেন। তো সেই জায়গায় আমাদের বাংলাদেশিদের কেমন আগ্রহ দেখছেন এই কারেকশন অফিসার পদে আবেদনের ব্যাপারে বা জয়েন করার ব্যাপারে? বাংলাদেশিদের আমি যখন শুরু করছি তখন এক একটা ক্লাসে, একাডেমিক ক্লাসে আপনার 1%, 2% বাংলাদেশি মাত্র ছিল। 1%, 2%? হ্যাঁ। আচ্ছা তো আমাদের এই সোসাইটি হওয়ার পরে আমরা যে কমিউনিটির কাজগুলা করতেছি, এই কাজ করার পরে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস করা হচ্ছে, যার কারণে আপনার এইটা 1-2% থেকে উঠে 10-12% পর্যন্ত চলে আসছে। আচ্ছা আর টিবিএন অনেক বড় ভূমিকা রাখতেছে এই আমাদের বাংলাদেশিদের জবে আনার জন্য। আচ্ছা, ধন্যবাদ। সেটা হলো আরেকটা কথা বলবো, গত ক্লাসে লাস্ট ক্লাসটায় আপনার 87 টোটাল রিক্রুট ছিল একাডেমিতে। আচ্ছা। তার মধ্যে 6 জন বাংলাদেশি ছিল, 6 জনের 5 জনই আসছে টিবিএন এর থ্রু থেকে। এই যে আমি যে টিবিএন এ আসি রেগুলার, এই টিবিএন এর দেখে প্রোগ্রাম দেখে তারা আসছে। না না, সেটা অবশ্যই। আমরা টিভি আসলে গণমাধ্যমের কাজই হচ্ছে তথ্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, আর যেহেতু আমরা বাংলা গণমাধ্যম, তো আমাদের কাজ বাংলাদেশি কমিউনিটির উপকারে কাজ করা, যাতে, কারণ এখন যে অবস্থা হচ্ছে, তথ্য হচ্ছে এখন সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস। মানুষের অনেকে আগ্রহ রয়েছে কিন্তু জানে না কিভাবে আবেদন করবে, কিভাবে যাবে। সেক্ষেত্রে আপনাদেরও ভূমিকা রয়েছে, আপনারা আসছেন আমাদেরকে তথ্যগুলো দিয়েছে, সহায়তা করছেন, এই জন্য আপনাদেরকেও বিশেষ ধন্যবাদ। কিন্তু আপনি যেটা বললেন যে 12% বাংলাদেশি হয়েছে, কিন্তু আমরা যেমন আপনাকে দেখলাম, এর আগেও আরো অনেকেই আছেন যারা অনেক উচ্চ পদে রয়েছেন এখানে। তো তার মানে জয়েন করলে কি উচ্চ পদে বাংলাদেশিদের যাওয়ার সুযোগ রয়েছে কিনা? যে অনেকে বলে যে না, বাংলাদেশি হওয়াতে বা অন্যান্য কমিউনিটিরা বা ওরা এত বেশি সম্ভব না। আপনার কি মনে হয় যে এই ধরনের ব্যাপার ব্যান্ডিংস কি রয়েছে কিনা? উচ্চ পদের বিষয়টা ভাই, এটা আমি যতটুকু মনে করি এটা সম্পূর্ণ আপনার নিজের উপর, একজন যোগ্যতার উপরে, আপনার মধ্যে কতটুকু আছে, আপনি তা দিয়ে কতটুকু উপরে যাইতে পারবেন। যেমন আমি উদাহরণ দিই, বাংলাদেশে যেমন একজন পুলিশ অফিসার, পুলিশ কনস্টেবল যে ঢুকে, তারা অনেকে আছে তারা ওইভাবেই থেকে যায়, আবার অনেকে প্রমোশন নিয়ে আপনার উচ্চ পদে চলে যায়, অনেক উচ্চ পদে চলে যায়। তো সেম, যে আপনার ভিতরে কতটুকু আছে, আগ্রহ আছে আপনার, তার উপরে ভিত্তি করে আপনি উপরে উঠবেন। আচ্ছা, তবে সুযোগ আছে, প্রমোশনাল পরীক্ষা, বিভিন্ন সুযোগ আছে। আপনার দক্ষতা দিয়ে আপনি ওইখানে শুধু জেল না, আপনার 91টা ইউনিট আছে আমাদের ডিপার্টমেন্টে। আচ্ছা, যেমন আমি বলি, আপনার একাডেমি একটা ইউনিট, ডিভিশন, তারপর জেল কয়েকটা জেল, তারপর হেডকোয়ার্টার আছে, তারপর ইনভেস্টিগেশন আছে, আইজি আছে, আইডি আছে, K9, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আইটি অ্যাডমিনিস্ট্রেশন, এরকম করে আপনার 91 ইউনিটস আছে। তো প্রথমে যখন শুরু করা হয় একজন রিক্রুট, তারা সবাইকেই তাদের জেলে কাজ করতে হয়। আচ্ছা, 2 বছর পরে তার যোগ্যতার উপরে ভিত্তি করে তাকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়। তখন আর ইনমেটদের সাথে আর কাজ করা লাগে না, যদি তার যোগ্যতা থাকে সেই রকম হাইলি। তার মানে মানে অনেকে যে ধারণা যে মানে কারেকশন অফিসার মানেই শুধু ক্রিমিনালের সঙ্গে কাজ করবে, জেলের মধ্যে কাজ করবে, ব্যাপারটা কিন্তু সেটা না। আপনি বলছেন প্রায় 91টা ডিভিশন রয়েছে, যে চাইলে ওইসব ডিভিশনেও কাজ করার সুযোগ রয়েছে, ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর, আপনি বলেন একাডেমিক, ইনভেস্টিগেশন, এরকম লটস অফ ডিপার্টমেন্ট রয়েছে, এগুলোতে সুযোগ রয়েছে। তবে মিনিমাম 2 বছর তাকে ফিল্ডে, আপনি যেটা বললেন, কাজ করতে হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠে যায় যে আপনি বললেন বাংলাদেশি কমিউনিটি, কিন্তু আমরা জানি যে এই ধরনের জবগুলোতে নারীদের আগ্রহ খুবই কম থাকে। তো আপনি আসলে এই কারেকশন অফিসার পরে নারীদের কেমন মানে যোগদান দেখছেন বা নারীদের আগ্রহ কেমন দেখেন? এটা একটা অনেক ভালো কোশ্চেন জিজ্ঞেস করছেন। সেটা হলো নারীদের আসার পার্সেন্টেজ খুবই কম। আচ্ছা, এই যে আমরা সব জায়গায় যে জোর করে করে বলি, বা এক জায়গায় কপি খেতে গেলেও ওইখানে স্টপ করে দাঁড়াই যে আপু একটু কথা বলবো,
কথা বলা যাবে, তারপরে তাকে জবের জন্য বিভিন্ন সময় দেওয়া হয়। এবার এরকম করতে 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 ফেসবুকে, তারপরে মিডিয়া দিতে দিতে এখন কিছু কিছু লোক, কিছু কিছু মেয়েরা আসতেছে জবে। তো এখন পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে 8 জন মেয়ে আছে। আচ্ছা, 8 জনের 6 জন আসছে আপনার এই সোসাইটি বা মিডিয়ার মাধ্যমে। মানে 8 জন নারী রয়েছে আছে। বলছেন, বাংলাদেশি নারী কথা বাংলাদেশি বলছেন, মানে নারী তো অনেকই রয়েছে, বাট বাংলাদেশি জি, নারী, জি, জি। তার মানে 6 জন আছে। তার মানে হ্যাঁ বলুন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার একটা ছেলে যখন জব শুরু করে তার 2 বছরের মধ্যে তার অনেক বাধার মধ্য দিয়ে যাইতে হয়, যেহেতু ইনমেটের সাথে কাজ করে। আপনি যে বললেন ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কিছুই আছে এর মধ্যে। তো অনেক সময় এরা স্ট্রেসফুল জব, স্ট্রেসটা নিতে পারে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ঘটনা কি, মেয়েরা যে কজন মেয়ে আসছে তারা এখন পর্যন্ত একটা মেয়েও তারা জব থেকে যায় না। মানে এটা খুবই একটা মানে ভালো একটা সংবাদ যে এমনিতেই আমাদের বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে সমাজে, এবং জি। আগের চেয়ে অনেক বেশি পরিমাণ ইনভলভমেন্ট বাড়ছে। হাসান ভাই, আমাদের একজন দর্শক রয়েছে লাইনে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আপনার কাছে আবার আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা Okay, শুনতে পাচ্ছি। আমার নাম এস খান। আমার একটা প্রশ্ন ছিল বিসিএস প্রেসিডেন্ট কাজী হাসানের কাছে, যে এই জবটা কত বছরের, মানে রিটায়ারমেন্টের প্ল্যান এবং স্টার্টিং বেতন এবং টপ পে কত? আচ্ছা আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি অবশ্যই উত্তর দিবে। হাসান ভাই যেমনটা বললো, আপনি শুনুন, আমাদের একজন দর্শক বললো যে এই রিটায়ারমেন্টের প্ল্যান এবং আপডেট যদি আপনার কাছে থাকে কিছু উনি জানতে চায়। ধন্যবাদ খান ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য। অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। সেটা হলো জবের এখন আছে 22.5 বছর পরে একজন অফিসার রিটায়ারমেন্টে যাইতে পারে। তবে এনওয়াইপিডি রিসেন্টলি তারা 20 বছর ব্যাক পাইছে। আমাদের জবেও এটা প্রসেস চলতেছে। 2টা সম্ভবত জায়গা থেকে পাস হতে, তাই এক জায়গা থেকে পাস হয়ে গেছে। তা আমাদের এই আমাদের জবেও ইনশাল্লাহ 20 বছর চলে আসবে। তো একজন অফিসার 20 বছর পরে রিটায়ারমেন্টে যাইতে পারবে। আর স্টার্টিং স্যালারি আপনার 55,000 দিয়ে শুরু হয়। তবে প্রথম বছরে একজন রিক্রুট অফিসার বা প্রবেশনারি অফিসার আপনার $80,000 to $90,000 মেক করতে পারে। সেকেন্ড ইয়ারে যে তারা 6 ফিগার 100,000 to 120,000 $130,000 মেক করতে পারে। যখন টপ পেতে যায়, টপ পে হলো আপনার বিভিন্ন স্টেপে আছে। 5.5 ইয়ার চেয়ে মেইনলি টপ পে বলা হয়, যেটার বেতন হলো আপনার 1,18,000। আর 15 অথবা 20 বছরে যেটা 1,40,000। তবে 5.5 বছরে যে টপ পেটা আছে, এটা দিয়েই একজন অফিসার ইয়ারলি $250,000 to $300,000 মেক করে, যেটা এই জবের সবচেয়ে বড় আকর্ষণ। সবচেয়ে বড় আকর্ষণ এবং হিউজ মানি, আপনি অনেকগুলো মানি। আমি যেটাই বললাম যে আমার জানা মতে ল এনফোর্সমেন্টে সারা ওয়ার্ল্ডে কোথাও নাই যে এত এত মানে বড় মাপের টাকা $300,000 মেক করতে পারে কোন অফিসার ইন এ ইয়ার। ইটস এ ভেরি গুড নিউজ, কারণ আপনি যেটা বললেন যে অনেক জবের মধ্যে কিন্তু থাকে, কিন্তু একটা সময় গিয়ে প্রমোশন হলো এত টাকা মানে বাড়ে না, যে বেতনের যে পার্সেন্টেজ আমরা যেটা বলি, সেখানে আপনি বলছেন এটাতে বাড়ে। এর পাশাপাশি ইনক্লুডিং আদার্স অ্যাডভান্টেজ। নো, এটা ওভারটাইম সহ সবকিছু মানে সহ। আদার্স বলতে আপনি 4 বললেন, আর বেসিক যে 40 আওয়ার্স বেসিক স্যালারি হবে হলো আপনার 1,18,000। 1,18,000। এরপরে প্রচুর ওভারটাইম, আপনার প্রচুর এভরিডে আপনার ওভারটাইম করতে হবে। ওভারটাইম করে যার রেজাল্ট চলে আসে আপনার $250,000 to $300,000। এবং আপনি বললেন যে এটাতে জয়েন করাটাও অত বেশি কঠিন না, যে কিছু বেসিক প্রশ্ন বা জানা থাকলে সেটাতে সম্ভব। আচ্ছা, আপনি আপনাকে যেহেতু পেলাম, আপনি আবার শুধুমাত্র যে জব করে যে কমিউনিটি সার্ভিস দিচ্ছেন তারা, আপনি পাশাপাশি এই কমিউনিটিতে আপনাদের যারা কারেকশন অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে একটা অর্গানাইজেশনও করে আছে আপনার, এবং আপনি সেটা প্রেসিডেন্টও। এই অর্গানাইজেশন আসলে কি কাজ করে, কিভাবে কাজ করেন আপনারা? আমরা জানি যে বাপার কথা জানি, তারাও যথেষ্ট ভালো কাজ করছে, অনেক অবদান রাখছে কমিউনিটি, বিশেষ করে তারা ক্রিয়েট করছে পাবলিক কনসার্ন। আপনারাও কি এই ধরনের কাজ করছেন, বা সামাজিক সাংস্কৃতিক কি কি কাজে জড়িত? বাপা আর আমাদের বিসিএস বাংলাদেশি কারেকশন সোসাইটি দুটো সেমই। আপনার দুইটাই ল এনফোর্সমেন্টের অর্গানাইজেশন, প্রফেশনাল অর্গানাইজেশন। আমাদের মেইন কাজ যেটা, সেটা হলো মেম্বারদের বিভিন্নভাবে সহায়তা করা, ডিপার্টমেন্টাল সহায়তা। আর হলো কমিউনিটিতে, যেটা বললাম যে কমিউনিটিতে আপনার কমিউনিটি মানুষজন রিক্রুট করা, এই সমস্ত কাজই আপনার বেসিক্যালি করা হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা কি কোনো মানে কালচারাল বা সামাজিক সাংস্কৃতিক ওই কাজগুলো কি করে থাকেন? এটা মাঝে মাঝে বা ইয়ারলি বা 2 বছর পর পর ইয়ারলি ডিনার পার্টি করা হয় সোসাইটি থেকে।
আচ্ছা, এটাই। সেক্ষেত্রে আগামীতে আপনারা কি, যেমন আমাদের বিশেষ করে যেমন আমরা বলি যে অনেকগুলো দেখেন এখন সামার কিন্তু পথমেলা হচ্ছে, প্রচুর জি। প্রচুর প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের কমিউনিটির লোকজন সেখানে যোগ দিচ্ছে। তো সেখানে আপনাদের ইউনিট থাকা বা আপনাদের পক্ষ থেকে কোনো স্টল রাখা বা মানুষকে সচেতন করা যে আসুন আপনারা কারেকশন অফিসার পদে এবং বাংলাদেশি হিসেবে ইট ইস বিগ অপরচুনিটি, এরকম কোনো প্ল্যান আগামীতে রয়েছে কিনা বা আপনারা করবেন কিনা? না, এটা অলরেডি শুরু হয়ে গেছে গত 2 বছর ধরে। আমাদের এর আগের কমিশনার ছিলেন উনি লুইস মলিনা, তিনি আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে আমাদের আমাদের যে সোসাইটি যে ভাইস প্রেসিডেন্ট তাকে আপনার রিক্রুটমেন্ট ইউনিটে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তো যখনই কোনো প্রথম মেলা বা বড় অনুষ্ঠান, কোনো গ্যাদারিং, বাংলাদেশি গ্যাদারিং করা হয়, সেখানে অফিসার সুজন মাহবুব সে তার রিক্রুটমেন্ট টিমটা নিয়ে ওখানে আসে আপনার একাডেমি থেকে। এবং এবং অনেকেই এখানে উপকৃত হয়। হাসান ভাই, আমাদের সময়টা আসলে খুবই কম, তারপর আপনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহায়তা করেছেন এবং আমরা আশা করব যে বাংলাদেশি কমিউনিটি যারা এখনো জবের জন্য অপেক্ষা করছে, বিশেষ করে আকর্ষণীয় সিটি জব, সেখানে কারেকশন অফিসার পদটা তাদের জন্য অবশ্যই একটা ভালো চয়েস হবে এবং আপনারা সেক্ষেত্রে অবদান রাখতে পারবেন, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আপনার যদি কিছু বলার থাকে আমাদের নতুন প্রজন্মের জন্য, যেহেতু আপনি পথ দেখিয়েছেন আমাদেরকে। অবশ্যই ধন্যবাদ আবার বিশাল ভাই আপনাকে। আর কমিউনিটির মানুষদের জন্য আমি একটা কথাই বলবো যে আপনারা ট্রাই করেন। ট্রাই করলে আপনার এখানে হারানোর কিছু নাই। আপনার জবের প্রথম দিন থেকেই, একাডেমির প্রথম দিন থেকেই আপনাদের স্যালারি দেওয়া হবে, স্যালারি দেওয়া হয়, আর অনেক সুবিধা। আমি একজন বাংলাদেশি হিসেবে যে আপনাদের রিকোয়েস্ট করতেছি, এই রিকোয়েস্টটা কিন্তু আগে কখনো কেউ এভাবে করে নাই বা এরকম সুযোগও ছিল না, যেমন টিবিএন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আপনারা পাইতেছেন। তো আপনারা ট্রাই করেন, অনেক 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 সুবিধা আছে। আর যেটা আপনারা মনে করেন কমিউনিটির মানুষজন যে জেলে জব রিস্ক, আমি মনে করি না এটাই সত্যি যে আপনার সেফটি সিটির কাছে বা ডিপার্টমেন্টের কাছে সবার আগে। তো এটা মাথায় রেখে আমার অনুরোধ যে আপনারা ট্রাই করেন। ধন্যবাদ হাসান ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অন্যদিন হয়তো আপনার সঙ্গে আরো বড় পরিসরে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিও আসার জন্য আবার ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমরা কারেকশন অফিসার পদে জয়েন করার জন্য কি কি তথ্য দরকার তা আলোচনা করছিলাম। ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডে আপনি কিভাবে প্রপার্টি কিনে বেনিফিট হতে পারবেন। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা যেমনটা বলছিলাম, আমরা আলোচনা করব এখন যে প্রপার্টি বিনিয়োগ করে আপনি কিভাবে বেনিফিট হতে পারেন। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন স্টেটের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করব নিউ ইয়র্কের খুব পাশেই কয়েকটি স্টেট নিয়ে, যেমন ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ড। এসব জায়গায় আপনি বাড়িতে বিনিয়োগ করে আপনি বাড়ি কিনে বা কমার্শিয়াল স্পেস কিনে কিভাবে আপনি লাভবান হবেন বা কি কি পদ্ধতি অবলম্বন করবেন বা কিভাবে কিনতে পারেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন ভার্জিনিয়া থেকে লিটু চৌধুরী। তিনি রিয়েলটর, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ড। লিটু ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ TVN24 এর সকল দর্শককে। উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় চ্যানেল আমাকে এইখানে আনার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও লিটু ভাই। আপনাকে যেহেতু পেয়েছে, আপনি আসলে এমন জায়গাগুলোতে কাজ করেন যেটাকে, যেমন আমেরিকার রাজধানী খ্যাত ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড। আমি একটু শুরুতে ভার্জিনিয়া নিয়ে একটু কথা বলতে চাই। যে ভার্জিনিয়াতে আমরা দেখলাম যে নিউ ইয়র্ক, মিশিগান, এই জায়গাগুলো, এই স্টেটগুলোর পরে কিন্তু ভার্জিনিয়াতে বাংলাদেশি কমিউনিটি বাড়ছে দিন দিন। তো বাংলাদেশি কমিউনিটি যেহেতু বাড়ছে, আসলে কেমন আগ্রহ দেখছেন তাদের, বিশেষ করে বাড়িঘর কেনা ব্যাপারে বা প্রপার্টি কেনার ব্যাপারে, আপনি যেহেতু রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন? ভার্জিনিয়া আসলে ভার্জিনিয়ার একটা স্লোগান হচ্ছে ভার্জিনিয়া ফর লাভার্স। আমেরিকার যে কয়টি স্টেট আছে আপনার লিভিং জন্য, ভার্জিনিয়া টপ 10 এর মধ্যে একটি স্টেট। এখানে অনেক বাঙালি বসবাস করে। ভার্জিনিয়াতে মূলত বাঙালিদের বসবাস বেশি, তার পাশাপাশি মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসিতে অনেক বাংলাদেশি বসবাস করে। যেহেতু এটি পাশাপাশি স্টেট এবং দূরত্বটা খুব কম, মাঝখান দিয়ে আপনার ওয়াশিংটন ডিসি রাজধানী, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, তার পাশে হচ্ছে যে মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া। তো ভার্জিনিয়াতে আগ্রহ হওয়ার কারণ হচ্ছে যে ভার্জিনিয়া হচ্ছে যে নেক্সট টু ডিসি। আমরা ভার্জিনিয়া ডিসির শেষ, ভার্জিনিয়ার শুরু। তো এই জন্য বাঙালিদের অনেকে এখানে বসবাস করে, কাজ করে ডিসিতে, মেরিল্যান্ডে, কিন্তু থাকে ভার্জিনিয়াতে। এই জন্য এখানে প্রপার্টির চাহিদাটা অনেক বেশি এবং অনেক বাংলাদেশি এখানে প্রপার্টি ইনভেস্টমেন্টের জন্য কেনাকাটা করতেছেন এবং
ফার্স্ট টাইম হোম বাইরেও অনেকে এখানে বসবাস করার জন্য এটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে রাখে। আচ্ছা, আপনি যেমনটা বললেন যে ভার্জিনিয়া, অনেকে ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন জব করে থাকেন এবং তারা ভার্জিনিয়াতে থাকেন, তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে যে ভার্জিনিয়ার আসলে বাড়ির প্রাইস মানে রেঞ্জ কেমন, মানে এটা কি যে অন্যান্য যেমন নিউ ইয়র্কের, যেমন আমরা বাফেলো বা আমরা মিশিগানে দেখলাম যে বলছে অপেক্ষাকৃত কিছুটা কম, তো সেখানে আসলে কেমন রেঞ্জ, বিশেষ করে এটা কি অনেক বেশি এক্সপেন্সিভ নাকি প্রাইস মোটামুটি রেঞ্জ এখানে রিজনেবল? আসলে একটা সিঙ্গেল হাউস কিনতে গেলেও মিনিমাম $500,000। আপনার টাউন হাউস কিনতে গেলেও এখন ভালো একটি লোকেশনে তাও 400 থেকে 450, এবং একটি যদি খন্ড 2 বেডরুমের খন্ড কিনেন তাও 250 থেকে 300। কিন্তু ডিফারেন্স হচ্ছে যে অন্যান্য স্টেট থেকে এখানে বাসাগুলো একটু ওয়াইড এবং অনেক বড় এবং অপেক্ষাকৃত অনেক নতুন, সেটা আপনি পাবেন। এই জন্য এখানের প্রাইস রেঞ্জ একটু বেশি। কোনো কোনো আর্লিংটনে যদি আপনি একটি কন্ডো কিনতে যান, যেহেতু নেক্সট টু ডিসি, ডিসি আর্লিংটন ক্রস, একটা ব্রিজ ক্রস করলে ডিসিতে, ওখানে একটা যদি অ্যাপার্টমেন্ট কিনতে যান 3 বেডরুম 2 ফুল বাথরুমের একটা অ্যাপার্টমেন্ট, অনেক সময় $1,000,000 এটা পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে বাসাগুলো অনেক ওয়াইড, অনেক বড় এবং অনেক বেশি সুখ সুবিধা সম্পূর্ণ। আচ্ছা, সেইগুলোতে সুবিধা রয়েছে, বাসা আপনি বললেন ওয়াইড এবং এখানে স্পেস রয়েছে, কিন্তু আরেকটা কি সুবিধা রয়েছে কিনা যেটা আমাদের যারা বিশেষ করে নিউ ইয়র্কে থাকেন বা অন্যান্য স্টেটে থেকে থাকেন এবং তারা বিনিয়োগ জন্য কিনতে চান, মানে থাকার জন্য না, মানে সেখানে তারা কিনে হয়তো ভাড়া দিবেন বা অন্য কাজে ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভাড়াটিয়া পাওয়া বা ভাড়ার আসলে কেমন সুযোগ রয়েছে? যদিও বা আপনি একটু আগে বলছিলেন যে বেশিরভাগ লোক ওয়াশিংটন ডিসিতে কাজ করে এবং তারা থাকে ভার্জিনিয়াতে, সেক্ষেত্রে ভাড়ার কোনো সুযোগ সুবিধাগুলো কেমন রয়েছে যদি বলতেন একটু। ভাড়ার সুবিধা বেশি এখানে। আপনার যে কেউ বাইরের স্টেট থেকেও একটা লোক আসে এখানে ইনভেস্টমেন্ট করতে পারে, সেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনবে, এবং সে যদি একটা 2 বেডরুম 1 ফুল বাথরুম একটা কন্ডো কিনে মিনিমাম 2200 থেকে 2400 টাকা সে ভাড়া দিতে পারবে। ইভেন আপনার ভার্জিনিয়ার যে কয়টি লোকেশনের মধ্যে সবচেয়ে এখন পপুলার লোকেশন হচ্ছে যে উডব্রিজ। উডব্রিজে সে যদি একটা টাউন হাউস কিনে 3.5 লাখ 4 লাখের ভিতরে, তাও সে 2200 থেকে 2400 সে ভাড়া দিতে পারবে। এবং যদি টাউন হাউসটা বড় সড়ো হয় 4.5 লাখ থেকে 5 লাখ টাকা দিয়ে কিনে, সেই ক্ষেত্রে সে 2600 থেকে 2800 সে ভাড়া দিতে পারবে। এবং একটি সিঙ্গেল হাউস যদি সেখানে কিনে মিনিমাম যদি $500,000 ধরেন 500,000, তাও সে 2800 থেকে $3,000 সে এখানে ভাড়া দিতে পারবে, এবং ভাড়াটা অ্যাভেলেবেল, কোনো মাসে ভাড়া খালি নেই। প্রচুর এখানে বাংলাদেশি কমিউনিটি, আমাদের আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়ান, লেতিনো, সব মিক্স, এখানে ডাইভার্সি কমিউনিটি, অনেক ধরনের লোকজন থাকে এবং ভাড়ার জন্য খুব একটা উপযুক্ত জায়গা। আচ্ছা, কোন মানে ভার্জিনিয়া তো আসলে অনেক বড় একটা স্টেট, মানে কোন কোন জায়গাগুলোতে আসলে বাংলাদেশিদের বেশি বসবাস এবং বাংলাদেশিরা সেটাকে প্রথম প্রায়োরিটি হিসেবে রাখছে, কোন কোন জায়গাগুলোতে? আর্লিংটন নেক্সট টু ডিসি। আর্লিংটন থেকে ডিসি দূরত্ব 10 থেকে 12 মিনিটস সাম লোকেশন। তো আর্লিংটন সো এক্সপেন্সিভ, ওখানেও বাঙালিরা অনেক থাকে, অনেকে প্রপার্টি ওন করছে, অনেকে আবার ভাড়া থাকেন। আর্লিংটন, ফলস চার্চ, ফেয়ারফ্যাক্স, স্প্রিংফিল্ড, লটন, উডব্রিজ, স্টাফোর্ড, ডামফ্রিজ, ট্রায়াঙ্গেল, ফেডিসবার্গ, সব জায়গাতেই এখন বাঙালিদের বিচরণ বেশি। তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয় হচ্ছে যে আপনার উডব্রিজ এবং ডামফ্রিজের দিকে বাঙালিরা বেশি থাকে। ওখানে প্রচুর থাকার কারণ হচ্ছে যে এই জায়গাগুলো থেকে ওখানের বাড়িঘরের প্রাইস একটু রিজনেবল, এবং একটা সিঙ্গেল হাউস কিনে সে যদি আপনার 3 লেভেল হয় সিঙ্গেল হাউসের, এটা ওয়াকআউট বেসমেন্ট থাকে, আর যেটাকে নিউ ইয়র্কে বলা যায় 2 ফ্যামিলি হাউস, এখানে সিঙ্গেল হাউস যদি বেসমেন্ট থাকে এবং সেই বেসমেন্টটা যদি সে লিভিং অ্যালাউবল হয়, সেই বেসমেন্ট ভাড়া দিয়েও সে একটা সিঙ্গেল হাউস কিনে এটা অ্যাফোর্ড করতে পারে। তো সেক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে বায়ারদের যে লোনের যে কোয়ালিফিকেশন এবং অ্যাফোর্ডেবল দিক দিয়ে উডব্রিজে সবচেয়ে বেশি এখন বাঙালিদের বসবাস বেশি।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি বললেন এটা তো ভার্জিনিয়ার ব্যাপারটা, তো তার পাশে আবার মেরিল্যান্ডও রয়েছে। তো এই ভার্জিনিয়া থেকে কি মেরিল্যান্ডে একটু রিজনেবল নাকি মানে দুটোই জি সিমিলার রয়েছে? জি, ডিসিটা আসলে অনেক এক্সপেন্সিভ। ডিসিতে আসলে আমাদের এফোর্ড করাটা খুব কষ্টকর। অনেকে থাকে যারা আগে বাসা অনেক আগেই বাসা কিনছে বা অ্যাপার্টমেন্ট কিনছে, তারা থাকে। এবং ডিসিতে এখনো কিন্তু সাউথ ইস্টে যথেষ্ট প্রকার কেউ যদি বিনিয়োগ করতে চান, সাউথ ইস্টে বিনিয়োগ করতে চান, যথেষ্ট অপরচুনিটি আছে। এর থেকে বেশি অপরচুনিটি হচ্ছে যে ভার্জিনিয়া থেকে একটু কম রিজনেবল প্রাইসে মেরিল্যান্ডে প্রচুর বাঙালি এখন বসবাস করে। আরেকটি কারণ হচ্ছে মেরিল্যান্ডে বসবাস করার এবং ইনভেস্টমেন্ট করার কারণ হচ্ছে যে প্রচুর ব্যবসা বাণিজ্য মালিক এখন বাঙালিরা। বিভিন্ন স্মোক স্টোর বলেন, গ্রোসারি স্টোর বলেন, বিভিন্ন জুয়েলারি শপ বলেন, রেস্টুরেন্ট বিজনেস বলেন। ও কারণে ওখানে বাঙালিরা থাকে এবং ওখানে ভার্জিনিয়া থেকে ডিসি থেকে বাসার প্রাইস অনেক কম। আচ্ছা, কিন্তু এই আপনি তো এটা তো বললেন যে গ্রোসারি স্টোর হচ্ছে বা বিজনেস হচ্ছে, তো আমি আসলে সেই প্রশ্ন না করেই পারছি না আপনাকে। শুধু তো থাকার জন্য না, মানে যদি কেউ চিন্তা করে যে বাণিজ্যিক স্পেস বা কমার্শিয়াল পারপাস যদি কোনো প্রপার্টি কিনতে চায়, সেক্ষেত্রে সেখানকার স্টেটের বিভিন্ন ল বা সিস্টেম অনুযায়ী সেটা কতটা সহজ এবং মানে সেটা করা সম্ভব কিনা? এটা এখানে জটিল কোনো বিষয় না। এটা এই ক্ষেত্রে আপনার কমার্শিয়াল স্পেস বলেন বা বাসা বাড়ির ক্ষেত্রে বলেন বা যে কোনো স্টোরের ক্ষেত্রে বলেন, ভার্জিনিয়া থেকে অপরচুনিটিটা মেরিল্যান্ডে বেশি। আমরা যেটা বিগত 10 বছর অনেক বাঙালি ওখানে প্রপার্টি কিনে, অনেক কমার্শিয়াল স্পেস কিনে, অনেক ব্যবসা বাণিজ্য ওন করে বাঙালিরা। সব ক্ষেত্রে বাঙালিদের এখন জয় জয়কার। সেটা আপনার মেরিল্যান্ডে বলেন আর ভার্জিনিয়াতে বলেন। ডিসিতে যেহেতু এটা জায়গাটা একটু কমার্শিয়াল প্লেস বেশি, অফিস আদালত বেশি। এছাড়াও এখানে অনেকে বিভিন্ন স্টেট থেকে আইটি জব নিয়ে, ইভেন আমাদের এখানে বিভিন্ন বাঙালি কমিটির বিভিন্ন আইটির স্কুল খুলে ওখান থেকে ট্রেনিং নিয়ে আইটিতে অপরচুনিটি নিয়ে তারা কেউ মেরিল্যান্ডে জব করতেছে কিন্তু থাকে ভার্জিনিয়াতে, অথবা কেউ ভার্জিনিয়াতে জব করতেছে থাকে মেরিল্যান্ডে তাদের সুখ সুবিধার কারণে। এই কারণে আপনার এই এই তিনটা স্টেট পাশাপাশি হওয়ার কারণে এখানের আসলে বাঙালিদের সব দিক দিয়ে অপরচুনিটিটা বেশি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটিরা যখন বাড়ি কেনে বা কমার্শিয়াল স্পেস কিনে থাকে, একটা মাথা ব্যথার কারণ থাকে যে আফটার পারচেজ, যেমন কিছু কনস্ট্রাকশনের কাজ থাকে, আফটার ইন্সপেকশন কিছু জিনিসের ফিক্স করতে হয়। এগুলো দেখা গেল যে অনেকে নিউ ইয়র্কে থাকেন কিন্তু বাড়ি কিনলো ভার্জিনিয়াতে, আর তার যাওয়া আসার দূরত্বের ওইটা অনেক সময় খুব বোরিং হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনারা যারা কাজ করছেন, আপনি যেমন একজন লাইসেন্স রিয়েলটর, আপনারা কি এই আফটার সার্ভিসও কি দিয়ে থাকেন, মানে আফটার পারচেজ বা আফটার বিক্রি করার পরে যে সব সার্ভিস? ব্যাপারে আপনার একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার আমেরিকাতে নাথিং ফ্রি আমেরিকা আমরা একটা কথা বলি। সবার কাছে গেলে আপনি ফি দিতে হবে বা আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যান, লয়ারের কাছে যান, যার কাছে যান, একমাত্র রিয়েল এস্টেট এজেন্ট এবং লোন অফিসারের কাছে কোনো আপনার ফি লাগে না। তো আপনি চাইলে এখানে বাড়ি কিনে আপনার ইনভেস্টমেন্ট করে কমার্শিয়াল স্পেস হোক আর বাড়ির ক্ষেত্রে হোক, আপনি বলবেন যে আমি তো ভার্জিনিয়াতে থাকি না, মেরিল্যান্ড থাকি না, ডিসি থাকি না, আমি তো নিউ ইয়র্ক বা আদার স্টেটে থাকি, আমি এখানে কিভাবে এটা মেনটেন করবো? আপনি ট্রু ওয়েতে মেনটেন করতে পারবেন। এটার আপনার কোনো একটা এজেন্ট মাধ্যমে আপনি এটাকে ম্যানেজমেন্ট হিসাবে নিতে পারবেন, অথবা লট অফ নাম করা এবং খুব সার্টিফাইড ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা প্রপার্টি ম্যানেজমেন্ট করে। যদি তাদেরকে যদি আপনি তাদের সাথে যদি চুক্তিবদ্ধ হন এবং একটা নির্দিষ্ট ফির মাধ্যমে আপনার এই বাড়িটা তারা মেনটেন করবে, তারা ভাড়াটিয়ার জন্য যা যা করণীয় এবং যে কোনো মেনটেন্যান্সের কাজের জন্য সবকিছুই তাদের মাধ্যমে হবে। তাদের শুধু একটা ফি পে করবেন। আপনি আমেরিকার যেখানে থাকেন এটা কোনো ব্যাপার না। তার মানে এটা সম্ভব। আচ্ছা, আমরা তো বাড়ি নিয়ে আলোচনা করলাম, তো এই মুহূর্তে আপনি যে জায়গাগুলোর কথা বললেন, বিশেষ করে ভার্জিনিয়াতে বাংলাদেশি কমিউনিটির যে জায়গাগুলোতে বেড়ে উঠছে, সেই জায়গাতে ইনভেন্টরি এখন কেমন? ইনভেন্টরি আসলে এখানেও অনেক লো ইনভেন্টরি। তারপরও আপনার আমি মনে করি যে আপনি যদি একটা গোলে থাকেন এবং আপনার ড্রিমটা যদি আপনি সত্যি করতে চান, আপনাকে একটা প্ল্যানুমারি আগাইলে আপনি কিন্তু এখানে বাসা কিনতে পারবেন। আমেরিকার সব জায়গায় যেরকম এখন ইনভেন্টরি লো, বিভিন্ন কারণে ইন্টারেস্ট হাই এবং ইনফ্লেশন হাই, সবকিছুর ব্যাপারে যেরকম এখানে আছে, কিন্তু মেরিল্যান্ডে এখনো প্রচুর অপরচুনিটি আছে। ভার্জিনিয়া তো বাসা যে বাসা কিনা হচ্ছে না,
বা মানুষ বাড়িঘর কিনছে না সেটা ভুল হচ্ছে, কিন্তু আগের মতো না। কিন্তু আপনার যদি টার্গেট ঠিক থাকে, টুডে টুমরো ইউ ক্যান ক্যারি ইট। আচ্ছা, আরেকটা হচ্ছে লিটু ভাই যেটা জানতে চাই যে অনেকেই বাড়ি কিনে থাকেন যে রিটার্নের আশায় যে আমি বাড়িটা কিনলাম, জি। যে এই বাড়িটা 2-3 বছর 4 বছর পরে এটার ভ্যালু, প্রপার্টির ভ্যালুটা কেমন বাড়বে। সেই ক্ষেত্রে আপনার যে স্টেটগুলো নিয়ে আপনি কাজ করেন সেখানে আসলে রিটার্নটা কেমন, যদি আমি বলি যে 4 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে রিওয়ার্ড বা রিটার্ন কেমন দেখা যাচ্ছে? সুন্দর একটা কোশ্চেন করছেন। এই জিনিসটা আমি রিচার্জ করে দেখছি। আমার সম্প্রতি বেশ কিছু ট্রানজাকশন এই মাসে আমার 5 ক্লোজিং এর মতো ট্রানজাকশন ক্লোজ হওয়ার, একটা ক্লোজিং হয়েছে, আরো 4টা ক্লোজিং। একটা প্রপার্টির ক্ষেত্রে আমি দেখলাম এটা 3 বেডরুম, 3 বেডরুম অ্যান্ড 2 ফুল বাথরুম, এটা কন্ডো। সেটি যে মালিক এখন সেট করতেছে সেটি সে 10 বছর আগে যে দামে কিনছিল, এখন যে দামে সে বিক্রি করতেছে, আমি দেখলাম প্রত্যেক ইয়ারে 20,000 করে আপ হয়েছে। তো দ্যাটস মিনস আপনার এখানে রিটার্নটা অনেক ভালো। আপনার ভার্জিনিয়াতে যেরকম, মেরিল্যান্ডে যে বাসা প্রতি বছর 15 থেকে 20,000 আপ হবে, সেটা ভার্জিনিয়ার ক্ষেত্রে 30,000। নর্মালি 30,000 তো এভরি ইয়ার ভার্জিনিয়াতে হচ্ছে প্রতিটা প্রপার্টি। তো আপনি এখন 5 লাখ দিয়ে একটা বাড়ি কিনলেন, আপনার নেক্সট ইয়ারে কিন্তু এটা 5 লাখ দিয়ে কখনো পাবেন না, 530 থেকে 550। তো 30,000 আপনার তো রিটার্ন হচ্ছে মাস্ট। তার একে তো ভাড়া দিয়ে ভাড়ার টাকা পাচ্ছে, বরাবর। প্লাস হচ্ছে আবার প্রপার্টির যে ভ্যালু, যেটা ফিক্সড অ্যাসেট, সেটাও বাড়ছে। কিন্তু আরেকটা জিনিস লিটু ভাই, যে অনেকে অভিযোগ করে থাকেন যে মানে ওই সব স্টেটে প্রপার্টি ট্যাক্স অনেক বেশি হয় নাকি, মানে আপনি যদি একটু বলতেন যে প্রপার্টি ট্যাক্সটা কেমন? প্রপার্টি ট্যাক্সটা আসলে ভার্জিনিয়াতে আমরা প্রতি যেটা আমরা গত 10 ইয়ার্স ধরে দেখতেছি, এটা স্টেট শুধু না, বিভিন্ন কাউন্টি ওয়ারি প্রপার্টি ট্যাক্সটা অ্যাড হয়। আচ্ছা, আপনার আর্লিংটন কাউন্টি যেহেতু ভ্যালুয়েবল জায়গা, ওখানে প্রপার্টি ট্যাক্স একটু বেশি। ফেয়ারফ্যাক্স কাউন্টি আরো ভ্যালুয়েবল জায়গা, ওখানে ট্যাক্স কিন্তু 1 লাখে 1,000 টাকা। তাহলে আপনি যদি 5 লাখ মানে 500,000 দিয়ে একটি বাসা কিনেন, প্রতি বছর আপনার প্রপার্টি ট্যাক্স হবে 5,000 ডিভাইডেড 12। তার মানে হচ্ছে মানে আপনি যেভাবে বললেন, যেভাবে রিটার্নের কথা বললেন বা রিওয়ার্ডের কথা বললেন এবং অ্যাভেলেবেল রেন্টের কথা বললেন, সেই অনুযায়ী আসলে তেমন বেশি না আসলে আপনি যেটা বললেন যে প্রপার্টি ট্যাক্সটা। না, এটা তেমন বেশি না। আপনার যে বাসা, আমি ব্যক্তিগতভাবে যে বাসা টাউন হাউস কিনছি আপনার উডব্রিজে 265-270 দিয়ে, সে টাউন হাউস এখন 410-430। তাহলে আপনি দেখেন 5 থেকে 7 বছরের ব্যবধানে তার কত সে ইকুইটি তার অ্যাড হয়েছে, এবং তার এটা একটা ইনভেস্টমেন্ট হিসাবে তার ফিউচার লাইফ। দুইটা ক্ষেত্রে, গোল্ড এবং আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি, গোল্ড এবং প্রপার্টি, এই ক্ষেত্রে কখনো আপনি লুজার হবেন না, এবং কখনো কোনোদিন এটা দাম কমে নাই, এটা দাম বাড়ছে। সবসময় আমরা একই জিনিস পরিলক্ষ্য করতেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে অনেকের আগ্রহ থাকে যে এই রাজধানীর আশেপাশে, হোয়াইট হাউসের আশেপাশে বা পাশের স্টেটে 10 মিনিটের দূরত্বে প্রপার্টি কিনবে, অনেকের এরকম ড্রিমও থেকে থাকে। যদি এরকম কেউ ড্রিম করে থাকে, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, আপনি যদি একটু আপনার আমার যোগাযোগের সঙ্গে, মাধ্যমটা বলতেন। আমার সাথে 24/7 আমি বলি আনটিল আই এম স্লিপ। যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বাসা কেনার জন্য, যদি আমি 3 স্টেটে আমার লাইসেন্স, এবং এই মাসে এবং সামনের মাসে মিলে 3 স্টেটে আমার ক্লোজিং 7 ক্লোজিং আমার অন কামিং গোয়িং অন। তো আমার ফোন নাম্বার হচ্ছে 703-344-8120। আমি কেলালুইয়ামে কাজ করি। আপনাদের এই সংক্রান্ত ব্যাপারে যে কোনো পরামর্শ, যে কোনো ব্যাপারে আমাকে সবসময় ফোন করতে পারবেন। এটা এটা একটা অ্যাজ এ কাইন্ড অফ কমিউনিটি সার্ভিস। আর আমি টিবিএন কে ধন্যবাদ জানাই। টিবিএন এই ব্যাপারে যথেষ্ট ভালো ভূমিকা রাখতেছে, এবং বিভিন্ন ব্যাপার নিয়ে টিবিএন এই ভিউস এর মাধ্যমে আমাদের বাঙালি কমিটির কাছে তুলে ধরার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য তারা কাজ করছে। আপনারা যে কোনো সময় যে কোনো একজন লাইসেন্স এবং একজন ফুল টাইম রিয়েলটারের সাথে যোগাযোগ করবেন, এটা আমার একটা অনুরোধ। যে কোনো ক্ষেত্রে একজন ফুল টাইম লোকের সাথে আপনি কাজ করলে যে মজা পাবেন, এবং যারা পার্ট টাইম বা অন্যান্য কাজ করে তাদের সাথে থেকে যে কোনো অ্যাকাউন্টেন্ট বলেন, লয়ার বলেন, একজন ফুল টাইম এবং লাইসেন্স এবং একজন সবসময় তাকে পাবেন, তার সাথে আপনি একটা পরামর্শ করবেন কিভাবে বাড়ি কিনবেন। আপনি হয়তো এখন বাড়ি কিনবেন না, আজ থেকে 6 মাস পরে কিনবেন, অথবা নেক্সট ইয়ারে কিনবেন।
আপনি একজন ফ্রি সেক্ষেত্রে কনসালটেন্ট করেন, আপনাদের সঙ্গে নেক্সট ইয়ার আপনি বাড়ি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ, আপনারা যারা লাইসেন্স রিলেটর হচ্ছেন আপনাদের সঙ্গে যোগাযোগ করলে সেটা সুবিধা হবে। লিটু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় খুবই কম, আমরা অনেক তথ্য আপনার কাছ থেকে পেলাম। হয়তো আগামীতে আপনার সঙ্গে আরো বড়ভাবে আমরা বড় পরিসরে আলোচনা করব। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য। আগামীতে হয়তো আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।